এতক্ষণে পূরবের দিকে চোখ পড়ে সাদের। এত সারপ্রাইজড হয়ে আশেপাশে খেয়ালই ছিল না তার। পূরবের বড় চোখগুলো আরো বড় করে চেয়ে আছে। মমতার দিকে মাথা নাড়িয়ে বারবার না করছে। সাদের দিকে চোখ পড়তেই অসহায় লোক দেয়। পূরবীকে সুন্দর লাগছে। মুখে পাউডার দিয়েছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে, গোলাপি রঙের 3 পিস পরেছে। এতেই যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মহিলার মাথা খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না। সে তার ভাইয়ের বউ হিসেবে চাইতেই পারে। দেখা মাত্রই বলেছে, তাও অস্বাভাবিক কিছু না। আক্কেল গুরুম যাদের কম, এরকম একটা কাজ করতেই পারে। মেয়ের বিয়ের কথা বলতে এসে ভাইয়ের বিয়ের কথা বলা ক্লাস ছাড়া লোকদের কাজ। পূরবের চোখ পড়ে মিলনের দিকে। বেচারা বেহায়ার মতো তাকিয়ে আছে। কতক্ষণ থেকে তাকিয়ে আছে তা জানা নেই। সবার থমথমে মুখ দেখে রিভার বাবা বলে, আহা নোভার মা, থামো। এটা নিয়ে পরে কথা বলা যাবে। আগে যার জন্য এসেছি সেটা নিয়ে কথা বলি। মমতার দিকে তাকিয়ে বলে, আপা, আমরা সাদ এবং রিভার বিয়ে নিয়ে কথা বলি। দুজন যেহেতু দুজনকে পছন্দ করেছে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। সাদ যেহেতু ব্যস্ত থাকে সব সময়, সেহেতু তার সুবিধা মতে আমরা অনুষ্ঠানের ডেট ফিক্সড করতে চাই। আমাদের কোনো সমস্যা নেই। সাদ উঠে দাঁড়ায়। পূরবের দিকে একবার তাকিয়ে মমতাকে বলে, আমি উপরে যাচ্ছি, তোমরা কথা বলো। মমতা মাথা নাড়ায়। সাদ উপরে চলে যায়। মমতা কি বলবে বুঝতে পারে না। এদের ব্যবহার মমতার পছন্দ হয়নি। তাছাড়া সাদকেও খুশি লাগলো না। সে কি কোনো ভুল করলো? রিভার বাবাকে বলে, ভাইজান কিছু খান, অনেকক্ষণ হলো খাবার দেওয়া হলো। আপা, আত্মীয় যেহেতু হচ্ছে অবশ্যই খাবো। বিয়ে সম্পর্কে আপনাদের মতামত জানতে চাইছি। কবে সময় হবে সাদের, সে ব্যাপারে যদি বলতেন। কথা তো হলোই আপনাদের সাথে, মেয়েকেও দেখলাম। এখন সবার সাথে আলাপ করি। আপনাদের বাসায় গিয়েই না হয় এ সম্পর্কে কথা হবে। অবশ্যই অবশ্যই, কেন নয়। রিভারা চলে যাওয়ার সময় ডাক পড়ে সাধের। বাধ্য হয়ে আসতেই হয়। এসেই যে সোফায় বসেছে, আর এগিয়ে দিতেও যায় না তাদের। যাওয়ার সময় গম্ভীর মুখ দেখে রিভার কথা বলল না। মনে মনে এটাই শান্তি, তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। চলে গেলে পূরবীকে ডাকে মমতা। পূরবী মমতার ডাকে সাড়া দেয়। পাশে বসতে বলে পূরবী ভয়ে ভয়ে বসে। সাত সোফায় গা এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। মুখটা একটু বাঁকা করে মা পূরবীর আর জমিলার দিকে দেখছে। উপরের নজর যেতেই দেখে রুকু রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভয় কাজ করছে। মমতা বলে, আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বাবা, প্লিজ কিছু। আমি সারপ্রাইজড হয়েছি তো। ইউ আর সাকসেস। মুখের কথাটা কেড়ে নেয় সাদ। ফের জিজ্ঞাসা করে, বিয়েটা কার ছিল, আমার নাকি পূরবীর? নাকি এক ঢিলে 2 পাখি মারার বন্দোবস্ত হচ্ছিল? ওসব কিছু না সাদ, প্লিজ, আমি না বুঝে ভুল করে ফেলেছি, ফরগিভ মি। আরে মা, কি বলছে সব? কি জানি নাম, তোমার বিয়েই হবে। তোমার মেয়ের মতন পূরবীকে তোমার হবু বিয়ের সাথে বিয়ে দিয়ে দাও। ছেলে রুয়েটে পড়েছে, ব্রিলিয়ান্ট, গ্রেট, একদম উপযুক্ত। না, আমি বিয়ে করব না। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে পূরবী। কেন বিয়ে করবে না? বিয়ে করবে না তো এত সেজেগুজে পিঙ্কিশ হয়ে সামনে এসে বসেছ কেন? বিয়েটা করে নাও। তোমার দায়িত্ব যেহেতু নিয়েছি, লাখ 2 টাকা না হয় খরচই করলাম। না, আমি বিয়ে করব না। আমার বিয়ের কথা কেন হচ্ছে? ওনারা আপনাকে দেখতে এসে আমাকে কেন দেখে গেল সেটা বলেন। মমতা বলে, পূরবী, তুমি উপরে যাও। সাদ, আমি বুঝতে পারিনি সত্যিই। আমি ভেবেছিলাম তোমার মাইন্ড চেঞ্জ হয়েছে। তুমি ওই মেয়েটার সাথে কমিটেড, বাট আমাকে বলতে পারছো না, তাই আমি ওনাদের ডেকে এনেছি। তোমার সাথে যে রিলেশন সেটা এলাকার সবাই জানে। সবাই তো এটাও জানে পূরবী সাদমানের বউ। তাহলে পূরবী কি মিথ্যা বলল? পূরবী তো ওই মেয়ে দুটোর সাথে কথাও বলেছে। ও, পূরবী সব কথা বলেছে? নাকি নিজের কার্য হাসিল করতে চেয়েছে? বলা তো যায় না। আমাদের মিথ্যা বলছে এবং ওই ছেলেটাই তার বয়ফ্রেন্ড, তার জন্য পালিয়েছে। ওসব কিছু না সাদ, তোমাদের রিলেশন ছিল এটাই বলেছে। হ্যাঁ ছিল তো, 3 মাসের রিলেশন ছিল, অথচ আমি তাকে দেখিওনি ঠিক মতো। তারপর পাত্তা না পেয়ে নিজের থেকেই চলে গেছে। কেন পাত্তা দেয়নি সেটাও কি তোমাকে বলে দিতে হবে? আমি এতটা খেয়াল করিনি বাবা, সত্যিই আমার মনে ছিল না। কেন মনে থাকবে না?
সামনের সেন্টার টেবিলটা এক লাথি দিয়ে সরিয়ে দেয় সাদ। রাগে তার চোখ দুটো লাল হয়ে গেছে। গর্জন করে বলে, কেন বুঝতে পারবে না তুমি? এত বড় স্পর্ধা দেখানোর সাহস কি করে হয় তোমার? সোফায় লাথি দিতেই সিটকে দূরে সরে যায়। লাফ দিয়ে এসে মমতার মুখোমুখি হয়। দাঁতে দাঁত চিপে বলে, যেই একটা ইস্যু পেলে সেই বিয়ের জন্য বাড়িতে ডেকে নিলে। সমাজে সম্মানের জন্য এতক্ষণ বসে বসে ড্রামা সহ্য করেছি বলে ভেবে নিয়েছো বুঝতে পারোনি বলবে আর আমি মেনে নেব, তাই না? মমতা কাপা হাতে সাদের মুখ বুলিয়ে বলে, বাবা শান্ত হ প্লিজ। আরে কিসে শান্ত হব? তুমি জানতে না আমার শুধু পরীকে চাই? পরী ছাড়া আমার লাইফে আর কারো এন্ট্রি নেই। মেন কালপ্রিট তুমি। তোমার জন্য আমার পরী আজ আমার সাথে নেই। আমার পরীকে তুমি আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছো। কিসের জন্য বলো? কোন স্বার্থে এমন করেছো? তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ব্যতীত এরকম একটা কাজ করার? গর্জন শুনে ভয়ে পানি পিপাসা পেয়ে যায় জমিলার। কাঁপতে কাঁপতে বলে, ম্যাডামের কি দোষ ছোট সাহেব? ঘটখালি তোই পুরোবিই করেছে। পূরবের সাহস কত বড়, সে আমার সম্পর্কে নাক গলায়? ওকে এত স্পর্ধা কে দিয়েছে? ও বলল আর হয়ে গেল? ওর কথা বললেই মেনে নিব আমি? এতটা বোকা আমি নই। আমার থেকে আমার পরীকে মা দূরে সরিয়েছে। আমার হাজারবার বলা পরও আমার সাথে অন্য কারো বিয়ে দেবার ট্রাই করে যাচ্ছে। আর কত মেনে নেব আমি? মমতা সাতকে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, পরীকে ভুলে যাও বাবা। আর কত অপরাধের কাঠগড়ায় তুলবে আমায়? যে চলে গেছে তাকে ভুলে যাও প্লিজ। কোনো দিন না। আমার পরীকে চাই, শুধু পরীকে। পূরবী স্পর্ধা দেখিয়েছে না? ওকে, আইসি। সাত পূরবের দিকে যেতে নিলেই মমতা সাদের হাত ধরে আটকিয়ে দেয়। জড়িয়ে ধরে বলে, ভুল আমি করেছি বাবা। পূরবীকে কিছু বলো না। তুমি তোমার পরীকে ভুলে যাও বাবা। আমি চাই না সে তোমার জীবনে আসুক। আর তাকে পাওয়ার সম্ভব নয়। হাজারো বাধা আসবে। যদিও আমি আমার ছেলের জন্য সব সহ্য করতে পারি, তবুও আমি বলবো তুমি ভুলে যাও। তার মানে তুমি জানো আমার পরী কোথায়? না, জানি না। মিথ্যা বলো না মা, তুমি জানো। আর আমার মনে হয় তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। দিনের পর দিন লুকিয়ে যাচ্ছ। পরী আমার বাসায় কেন আসতো সেটা অবধি লুকিয়ে গেছো তুমি। ইভেন পরী আর তোমার সম্পর্ককে সেটা অবধিও বলনি আমাকে। সব কথা জানতে নেই সাদ। আমি একবারও জানতে চাইনি। আমি শুধু আমার পরীকে চেয়েছি, আর কিছু না। প্লিজ বাবা শান্ত হও। আমি সেদিন শান্ত হব যেদিন তুমি আমার পরীকে আমার কাছে এনে দিবে। মমতাকে ছেড়ে হনহন করে রুমে চলে যায়। পূরবী সাদের রাগ দেখে আগেই সেখান থেকে সরে গিয়েছে, কিন্তু শেষ রক্ষা যেন আর হলো না। সকালে কফি নিয়ে ভয়ে ভয়ে ঘরে ঢুকে পূরবী। দরজাটা খোলা, কিন্তু সাদ এখনো বিছানায়। গতকালের রাগারাগিতে অসুস্থ হয়ে গেল নাকি মিস্টার ডাক্তার? ভাবল পূরবী। বাবা গো, যে রাগ! হার্টের ডাক্তার এত রাগী হয় বাপের জন্মেও দেখিনি সে। ডাক দিবে নাকি দিবে না? বড় মাকে ডেকে আনবে যদি আরও রেগে যায়। কিন্তু ডাক তো দিতেই হবে। এমনিতেই নাকে মুখে কম্বল ডেকে শুয়েছে। এসি তো হাই পাওয়ারে চলছে। জ্বরটার এলো নাকি? ভাবতে ভাবতে পূরবী দুবার ডাকে সাতকে। রেসপন্স না পেয়ে কাপা হাতটা কপালে শুয়ে দেয়, জ্বর আছে কিনা দেখতে। হালকা গরম টের পেয়ে যেই হাত সরিয়ে নিতে যাবে তখনই হাতটা চেপে ধরে সাত। দুবার ডাকার ফলে যেটুকু জেগে গিয়েছিল কপালে ঠান্ডা হাতের ছোঁয়ায় বাকিটুকু নিদ্রাও কেটে যায়। চোখ খুলে পিটপিট করে পূরবীর দৃষ্টিগত হতেই রাতের কথা মনে পড়ে যায়। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় সাদের। এক টানে হাতটা মুচড়ে ধরে নিজের পাশে ফেলে পূরবীকে। পূরবী ব্যথা এবং ভয়ে আহ করে ওঠে সাদের কান বরাবর। এতে সাদের আরও মেজাজ খারাপ হয়ে যায়। পূরবীকে শরীরের নিচে ফেলে মোচড়ানো হাতটা পূরবীর পিঠের নিচে দিয়ে ঠেসে ধরে। পূরবী আগ করে কেঁদে ফেলে। সাত দাঁতে দাঁত চেপে বলে, আমাকে স্পর্শ করার সাহস কী করে হয় তোমার? লাগছে আমার বড় মা। একদম চুপ। আমার মার মাথাটা চেবিয়ে খেয়েছো বলে আমারটাও খাবে সেটা ভাবলে কি করে? কত অফার করেছে তোমাকে ওরা? বলো, কত অফার করেছে? আমাকে অফার করবে কেন? আপনারাই তো। চুপ, একদম চুপ। একেবারে গলা টিপে মেরে ফেলবো। থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে ফেলবো। বজ্জাত মেয়ে, আমি বলেছিলাম বাড়ি থেকে বের হতে। পিচ্ছি একটা মেয়ে হয়ে আমার বিয়ের ঘটকালি করতে? নাকি নিজের বিয়ের শখ হয়েছে? খুব বিয়ের শখ না? আমি লাইফে সেটেল হবার অফার দিচ্ছি আর সে বিয়ে করে কাজের ঝি হবার ধান্দা করছে। আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। সেজেগুজে মিলনের সামনে বসা আমি বুঝিনি ভেবেছ?
আমার লাগছে মিস্টার ডাক্তার, আমার লাগছে। কতটা লাগছে? আরও বেশি করে লাগানো উচিত। পূরবীর হাতটা আরও মুচড়ে দেয় সাদ। পূরবী কাপা ঠোঁটে কামড় দিয়ে ব্যথা সহ্য করছে। সাদ রক্তিম চোখে ছলছল চোখ দুটো দেখে বলে, আমার সামনে চোখের জল ফেলো না ছলনাময়ী। ওই ছলনায় আমার আগে মায়া হলেও এখন নেশা হয়। আমি কোনো ছলনাময়ী নেশায় ডুবতে চাইছি না। কাপা ঠোঁটের দিকে তাকিয়ে বলে, ওই ওষ্ঠজোড়া কাঁপিয়ে তৃষ্ণা জাগিও না ছলনাময়ী। পুরুষ হয়ে যে তৃষ্ণা মেটাবো না, ততটা কাপুরুষ আমি খুনক্ষরেও না। পূরবী বলে, সাডন ব্যথা পাচ্ছি। সাদ হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, ব্যথা পাচ্ছি? ব্যথা পাচ্ছি বারবার ছলনাময়ী ওই মুখে আউড়িও না। এ ব্যথা আমার বুকের ব্যথার কিছুও না। কেন করেন আমার সাথে এমন? কারণ তোমাকে আমি খুব ভালোভাবেই চিনে গেছি। আমি খারাপ মেয়ে না, তুমি ছলনাময়ী। পূরবী, আমি কিচ্ছু করিনি। তুমি কি করেছো তা তুমি নিজেও জানো না পূরবী। আমি তোমাকে বলবো না, আস্তে আস্তে চোখের সামনে তুলে ধরবো। সাদ পূরবীর হাতটা হালকা করে ছেড়ে দেয়। পূরবীর কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে, আমার লাইফে কার কোথায় স্থান তা আমি ভালোভাবেই জানি। তোমাকে নির্বাচন করার দায়িত্ব দেইনি। তোমার যেমন আমার লাইফ নিয়ে নাক না গলালেও চলবে, তেমনি নিজের লাইফ নিয়ে নাক না গলালেও চলবে। তোমাকে গাইড করার কেউ আছে পূরবী? অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। মাইন্ড ইট। পূরবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এত অপমান কিভাবে সহ্য হয় এক শরীরে? এতক্ষণ ব্যথা দিল, এখন শরীরটাকে শিউরে দিচ্ছে। তিনি না আছে নিজের মাঝে, না আছে এখানে কোথাও। রাগের রাজ্য বিচরণ তার। তাই বলে ছোট্ট মানুষটা সবকিছু বয়ে যাবে? সাদের কানে এক বিন্দু পানি এসে পড়ে। তাকিয়ে দেখে পূরবী নিঃশব্দে কেঁদে চলেছে। পূরবীর গাল থেকে চুমুকে চোখের পানি শুষে নেয় সাদ। ফিসফিস করে বলে, এই নোনা পানির অনেক মূল্য পূরবী, এটাকে গড়িয়ে নষ্ট করো না। পূরবীর মুখের দিকে তাকাতেই দেখি পূরবী দাঁত মুখ চোখ কুঁচকে আছে শক্ত করে। বিষয়টা ধরতে সাদ পূরবীর শরীর থেকে একটু হালকা উপরে উঠে যায়। পূরবী বিছানায় একবার গড়িয়ে অন্য পাশে গিয়ে কুচিমুচি হয়ে শুয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে। সেই নিঃশ্বাসের শব্দ সাদের কান অব্দি পৌঁছে যায়। সাদের ভুল বুঝতে পেরে এদিক ওদিক তাকিয়ে নিঃশব্দে বিছানা থেকে উঠে যায়। যার সময় কম্বলটা পূরবীর শরীরে ঢিল দিয়ে ছড়িয়ে দিয়ে যায়। পূরবী হাতের আঙুলে যেন কামড়ে জড়িয়ে নেয় কম্বলটা। খাওয়ার টেবিলেও দেখা যায়নি পূরবীকে। এদিকে 10টা বাজতে চলল, পূরবীর খাওয়া হয়নি। সাদের দুপুর দুটোয় ওটি, তাই আপাতত বাড়িতেই থাকছে। রুম থেকে বেরিয়ে আসার পরেও দুবার উকি দিয়েছে। পূরবী এখনও কাচুমুচু হয়ে শুয়ে আছে। মমতা এবার পূরবীর খোঁজ করতে লেগেছে। জমিলা বলে, দেখিনি। রুকুকে ডেকে বলো রুকুর কাছেও নেই। তাহলে গেল কোথায়? সাদকে জিজ্ঞাসা করলে সাদ বলে, ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে? খাবে না মেয়েটা? খেয়েছে। কোথায়? দেখলাম না তো। তোমারে দেখিয়ে দেখিয়ে খেতে হবে নাকি? অনেক কিছুই খেয়েছে, এখন খেয়ে দিয়ে আমার রুমেই ঘুমোচ্ছে। তুমি কি খাবার এনেছিলে নাকি এত সকালে? কিচেন থেকে তো নিয়ে যেতে দেখলাম না। এত প্রশ্ন ভাল লাগছে না, ওকে ঘুমোতে দাও, ডিস্টার্ব করো না। মমতা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে সাদের দিকে। সাদের ঠোঁটে বাঁকা হাসি। জমিলা মমতার আগেই উপরে দৌড়ে চলে যায়। পূরবীকে বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। বেঘরে ঘুমোচ্ছে সে। মমতা এসে পূরবীকে ভালো করে আপাদমস্তক খেয়াল করে। হাতের দিকে নজর পড়তেই চমকে যায়। তার ছেলে যে এই মেয়েটাকেও ছাড় দিল না ভেবেই স্তব্ধ হয়ে বসে থাকে। জমিলা 8 বক্স এনে মমতার হাতে দেয়। মমতা ওষুধ লাগিয়ে পূরবীর হাতটায় হাত বুলিয়ে দেয়, জোরে জোরে শাসিয়ে দেয়। আর কখনো যদি দেখেছি বেশি ওস্তাদি করতে, দুটো দিন দূরে থাকলে চলতো না? এই মেয়েকেই বা কিভাবে বুঝাবো? এবার তো বুঝলে। ফনা তোলা সাপের লেজে আর পা দিবে না। কয়েকদিন থেকে রুকু খেয়াল করছে তাকে কেউ ফলো করছে। সে যেখানেই যায় সেখানেই মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে। প্রথমে এসবে পাত্তা না দিলে পরে ঠিকই পাত্তা দিচ্ছে। ফোনেও অনবরত কল আসছে, এক এক সময় এক এক নাম্বার থেকে। তার মধ্যে একটা নাম্বার থেকে বেশি কল আসছে, যার লাস্ট 4টে ডিজিট সিরিয়াল অনুযায়ী 6, 7, 8 এবং 9। রুকু জানে এসব কে করছে। রিজাইন দেওয়ার পর আতিকুর রহমানের সাথে আর যোগাযোগ করেনি, সবসময় এড়িয়ে গেছে। এবার তো লোকটা বেশি রকম করে ফেলছে। লোক লাগিয়ে যদি উঠিয়ে নিয়ে যায় তখন কি হবে? এর আগেই তার 2 মেয়ের কানে কথাটা পাততে হবে।
বাবাকে তারাই শায়েস্তা করতে পারবে। শুনেছে তাদের দেখেই একমাত্র আতিকুর রহমান ভয় পান। তারাই এখন একমাত্র ভরসা। নদীর ধারে বসে বসে ভাবছিল রুকু। হঠাৎ তার শাড়ির আঁচলে টান পড়ে। চমকে গিয়ে পেছনে তাকিয়ে একটা পিচ্ছি ছেলেকে দেখে যেন প্রাণ ফিরে পায়। অশুভ ভাবনার মাঝে চমকে যাওয়ার মতো কিছু ঘটলে ভয় অনায়াসে চেপে ধরে। পিচ্ছি ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে সে একজন ফুল বিক্রেতা। রুকু মুচকি হেসে ছেলেটিকে ইশারায় সামনে এসে বসতে বলল। ছেলেটা মুখে হাসি টেনে গিয়ে রুকুর সামনে বসে পড়ল। রুকু নাম জিজ্ঞাসা করলে ছেলেটি বলে, আমার নাম টুকু। রুকু মুচকি হাসে, মাথায় হাত বুলিয়ে বলে, ফুল দিবে আমাকে? দেখা কি কি ফুল আছে তোমার কাছে? বলেই দেখার উদ্দেশ্যে ঝুড়ির দিকে দৃষ্টি ফেলে। পুরো ঝুড়িতে রজনীগন্ধা ফুল এবং বেলি ফুলের মালায় পরিপূর্ণ। ছেলেটি হাতের চৌল ভরে সবগুলো ফুল তুলে রুকুর হাতে দেয়। দুই পকেট থেকে কয়েকটি চিরকুট বের করে রুকুর হাতে দেয়। রুকু অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কে দিল? একজন দিয়েছে, আপনাকে দিতে বলে চলে গিয়েছে। চেনো তাকে? না, চিনি না। ছেলেটা চলে যায়। রুকু ফুলগুলো ফেলে দিতে গিয়েও আবার নাকের কাছে নিয়ে আসে। বুক ভরে সুগন্ধি নেয়। ফুলগুলো তার মাথায় আটকে দিতে ইচ্ছে করছে। তা না করে চিরকুটগুলি হাতে নেয়। প্রথম চিরকুটে লেখা রয়েছে, ঠিক ধরেছ, আমি সত্যিই তোমাকে ফলো করি। কেন করি জানি না, তবে তাতে তোমার নিঃসঙ্গতা দূর হয়। বারবার তুমি পেছনে তাকাও, আবার পাশেও তাকাও, কিন্তু আমাকে দেখতে পাও না, কারণ ততক্ষণে আমার অবস্থান ঠিক তোমার উল্টো দিকে। টুকু এবার থ খেয়ে যায়। সে তো অনুমান করছিল কেউ তাকে ফলো করছে, কিন্তু এ যে সত্যি ফলো করছে। আশেপাশে কয়েকবার তাকায়, অনেক লোকজন, কিন্তু সন্দেহের মতো কাউকে দেখতে পায় না, কারণ তার অবস্থান উল্টো দিকে। দ্বিতীয় চিরকুট চোখ মেলে রুকু। সেখানে লেখা, দিনরাত এখানে সেখানে ঘুরে বেড়াতে মনে হয় তোমার ভালো লাগে, অফার করে দাও, তোমার সাথে আসি। ঢাকা শহর এতটাই সেফ না। রুকুর এবার একটু একটু রাগ হতে থাকে। সে একা একা ঘুরে বেড়াবে, তাতে কি এসে যায় লোকটার? ঢাকা কেন বাংলাদেশের কোনো জায়গায় সে সেফ না সেটা রুকু খুব ভালো করেই জানে। তাই বলে তাকে সাথে নিয়ে ঘুরতে হবে? তেজের সাথে লাস্ট সিরকুটটা পড়ে, তোমার অ্যাটিটিউডের সাথে বাউন্ডুলে ব্যাপারটা একদমই যায় না। তোমার জায়গা হবে বড় কোনো অফিসে, আর বাউন্ডুলেপনা হবে অবসর সময়ের শখ। নিচে ঠিকানা লেখা আছে, সিবি নিয়ে চলে এসো। এবার রুকু শিওর হয়ে যায় এটা আতিকুর স্যার আর কেউ না। লুসু বেটা দরদ দেখাতে আসছে, আবার তার অফিসে যেতে বলছে। চাকরি কি আবার করার জন্য ছেড়ে দিয়েছে নাকি? তবে চাকরি করবে, অবশ্যই করবে, তবে তার অফিসে না। এই চাকরির মাধ্যমে তার স্বাভাবিক জীবনযাপনের শুরু। কিন্তু সে তো সারা জীবন চাকরি করতে চায়নি। সে তো সুন্দর একটা সংসার পেতেছিল। স্বপ্ন ছিল সন্তান সন্ততিতে ভরে থাকবে তার ঘর। কিন্তু সে ঘুরে বাড়িধারাকে এড়িয়েই চলছে আজকাল। কল্পনায় একদমই বিস্তার ঘটাতে দেয় না। স্বপ্নে এলেও ইগনোর করে। সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেওয়াতেই শান্তি। চাকরি থেকে ঘোরাঘুরি বাড়িধারাকে বেশি ভুলিয়ে রাখতে সক্ষম। তাই রুকু এটাকেই আপাতত ভীষণ পছন্দ করছে। কিন্তু এই আতিকুরের একটা ব্যবস্থা করতে হবে। ফুলগুলো ফেলে দিয়ে রিকশায় চেপে বসে আতিকুরের বাসার সামনে এসে যায়। গেট দিয়ে ঢুকতেই কারো সাথে জোরে সোরে খায় এক ধাক্কা। রাগে হনহনিয়ে আশেপাশে খেয়াল না রেখে হাঁটলে যা হয় আর কি। আপাতত পড়তে গিয়ে ওয়াল ধরে নিজেকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। মনে মনে আল্লাহকে স্মরণ করে বেঁচে যাওয়ার জন্য। তখনই মনে হলো কার সাথে ধাক্কাটা লাগলো। সামনে তাকিয়ে দেখে 5 হাত দূরে একটা লোক এক হাতে কোমর ধরে মুখে আ শব্দ করছে, আরেক হাত পায়ের নখ বড় করছে। হয়তো পায়েও ব্যথা পেয়েছে। রুকু কি বলবে ভেবে পায় না। লোকটার মুখে চিৎকার শুনেই দাঁড়িয়ে থাকতে পারে না। দৌড়ে সে সামনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে, আপনি ঠিক আছেন? সরি, আসলে আমি দেখতে পাইনি, একটু অন্যমনস্ক ছিলাম, প্লিজ মাফ করবেন। কোথায় ব্যথা পেয়েছেন? কোমরে? আমি আপনার ট্রিটমেন্ট করাচ্ছি, প্লিজ আসুন। আপনার কি মনে হয় আমি উঠতে পারবো? আ ব্যথায় মাথাটা আরও নিচু করে ফেলে চিৎকার দেয়। রুকু বলে, দাঁড়ান, আমি কাউকে ডেকে আনি। দৌড়ে গিয়ে বাইরে দারোয়ানকে ডাকতে থাকে। আসার সময়ও দারোয়ানকে দেখতে পায়নি। মিনিট খানেক পরই দারোয়ান চলে আসে। রুকুকে দেখে বলে, ম্যাডাম আজকেও আসছেন? আজকেও আপামনিরা বাড়ি নাই। কোথায় গিয়েছিলেন আপনি? ওই একটু বিড়ি টানতে আর কি, কাচুমুচু হয় বলে লোকটা। রুকু ধমকে বলে,
আসুন তাড়াতাড়ি আমার সাথে। একটা লোক পড়ে গিয়েছে, তাকে টেনে তুলুন। রুকু দৌড়ে ভেতরে ঢুকে, পিছু পিছু দারোয়ানও ঢুকে। দারোয়ান লোকটিকে দেখেই বলে ওঠে, আরে শুভ্র স্যার যে, এ আপনার কি অবস্থা? উঠুন উঠুন। শুভ্র মাথা তুলে তাকায়, দাঁত কটমট করে বলে, এখানে তেল কে ফেলেছে? সকালে আতিক স্যার তার মোটর সাইকেল পরিষ্কার করেছে এইখানে। তাড়াতাড়ি তুলো আমাকে। দারোয়ান দৌড়ে শুভ্রকে তুলতে যায়। রুকুর তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দারোয়ান একা শুভ্রকে না তুলতে পেরে বলে, ম্যাডাম একটু ধরেন। রুকুর হুঁশ ফিরে আসে, সেও গিয়ে শুভ্রকে টেনে তোলে। শুভ্র হাঁটতে পারছে না, কোমরে বেশ চুটি লেগেছে। শুভ্রকে বাসার ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শোয়ানো হয়। দারোয়ানকে ডক্টর ডাকতে বলে শুভ্র। দারোয়ান চলে যেতেই রুকু এসে শুভ্রের সামনে দাঁড়ায়, দুহাত জোর করে বলতে থাকে, মিস্টার শুভ্র প্লিজ, আই এম সরি, আমি সত্যিই দেখতে পাইনি। আপনি কি নড়াচড়াও করতে পারছেন না? এখন কি হবে? খুব ব্যথা করছে? কোমরটা ভেঙে দিলেন মিস, নাকি মিসেস রুকু? আমি ইচ্ছে করে করিনি সত্যি। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? এটা তো আতিকুরের বাসা। আপনি এখানে কেন? আর আতিকুর আঙ্কেলের সাথে আপনার কি দরকার? কি ওই আতিকুর আপনার আঙ্কেল? নিজের নয় তাই বলেন, ওই লুসুবেরটা কারো আঙ্কেল হবার যোগ্যই না। কেন, কি করলো সে? কি করেনি সেটা বলুন। বুড়ো ভাম, রীতিমতো আমার পিছু লেগেছে, আমার দিকে খারাপ নজর দিচ্ছে, এখন আবার ফলো করছে। মেনে নেওয়া যায় এসব বলুন? ব্যথাটা কি কমলো? শুভ্র এবার হালকা করে তার মুচকি হাসিটা দিল। রুকু ভুরুকুসকে বলে, আপনার এত ব্যথার মতো হাসি পেল? আপনি এত কথা বলেন জানতাম না তো। বুড়োটা আরও কুঁচকে ফেলে রুকু। সে নিজেও বুঝতে পেরেছে সে আজ ভালোভাবেই খেপেছে। শুভ্র হাসিটা বন্ধ করে বলে, ব্যথা নয়, সহ্য করে নিলাম। কিন্তু আপনি ভালোভাবেই জানেন আমি একজন বিজনেসম্যান। এখন ভাঙা কোমর নিয়ে আমার সব কাজ কিভাবে করব? কত টাকা লস হবে ধারণা আছে আপনার? রুকু অসহায় চোখে তাকিয়ে থাকে। তখনই ডাক্তার চলে আসে। ডাক্তার দেখে রুকু সরে দাঁড়ায়। ডাক্তার যা বলে তাতে রুকু আরও হতাশ হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব এক্স রে করাতে হবে এবং বেড রেস্টে থাকতে হবে। শুভ্র মাথায় হাত দিয়ে বসে। রুকু আরও অসহায় ফিল করে। শুভ্র এবার রুকুর দিকে তাকিয়ে বলে, জানি না কতদিনে ভালো হব। কোটি কোটি টাকা লস হয়ে যাবে আমার। আর এবারের ক্ষতিপূরণ আপনি দিবেন মিস, নাকি মিসেস রুকু? আমি কিভাবে দেব? আমি তো আমার ফ্যামিলির টাকায় চলি। আমি কিছু জানি না, আপনি আমার ক্ষতিপূরণ করবেন ব্যাস। নয়তো আমি পুলিশে জানাতে বাধ্য হব। এবং বাকিটা বুঝে নিন, আমার ক্ষমতা অনেক উপরে। বুঝলেন মিস, নাকি মিসেস টুকু? আমি কিচ্ছু করিনি। এইটা একটা অ্যাক্সিডেন্ট, যেটা আপনি ইচ্ছাকৃত করেছেন। আমার শত্রুদের লোক নন তো আপনি? কে যাতা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? মনে না হবার কি আছে? আপনি আমার আত্মীয়, পাড়ার পরিচিত, প্রিয় বান্ধবী নন তো? এমনিতেই আপনার আচরণ সন্দেহজনক। ঘন্টার পর ঘন্টা আমার রেস্টুরেন্টে পড়ে থাকেন, সন্দেহ তো হতেই পারে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। এই আপনার সাথে আঙ্কেলের কোন সম্পর্ক নয় তো? নয়তো আঙ্কেলের বাসা অবধি কেন চলে আসলেন, যেখানে সে একাই এ বাড়িতে থাকে? ফালতু কথা বলবেন না, ডাকুন ওনাকে। উনি বাড়িতে নেই। ওহ, কেউই বাড়িতে থাকবে না, আপনিও ভেনিশ হয়ে যান। এতক্ষণে লাইনে এসেছে, আপনাকে সত্যিই পুলিশ দেওয়া উচিত। বাঁচতে চাইলে আমার ক্ষতিপূরণ দিন। কত টাকা? আগামী 10 দিনেও উঠতে পারবো বলে মনে হয় না। 10 কোটি তো ধরাই যায়। কর্মচারীরা কি ঘোড়ার ঘাস কাটবে? ডিল না পেলে কর্মচারীরা কি করবে? আমি আপনাকে হেল্প করতে পারি, আমার এসব বিষয়ে বেশ এক্সপেরিয়েন্স আছে। আপনাকে পাবো কোথায়? রুকু তার কার্ড দেয় শুভ্রকে। বেরিয়ে আসার সময় বলে, আমাকে পেতে হবে না, নিজ দায়িত্বে আসবো। শুভ্র তার মুখের মুচকি হাসিটা ধরে রাখে। বাড়ি ফিরতে রুকুকে অস্থির দেখা যায়। বিষয়টা সবাই খেয়াল করে। সাদ একটু বেশি খেয়াল করে। অন্য অন্য দিন 8টা 9টা নাগাদ বাড়ি ফিরে রুকু, আসে 11:30টায় ফিরেছে। কেন এত লেট হলো সাদ গিয়ে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু দরজাতেই আটকে যায়। যেহেতু সে এ বাড়ির কর্তা, সেহেতু তার বিধবা ফুপিকে দেরি করে বাড়ি ফেরার কথা জিজ্ঞাসা করলে ব্যাপারটা দৃষ্টিকটু হয়ে যায়। সাদ পূরবীকে ডাকে। পূরবী আজকাল সাদের থেকে দূরে দূরে থাকছে। সামনে এলেই চোখে মুখে ভয়ের রূপ ফুটে উঠছে। সাদ পূরবীকে বলে, ফুপির সাথে একটু কথা বলো তো। ফুপি কেন অস্থির হয়ে আছে? কি কথা বলবো? এমনি ইনিয়ে বিনিয়ে বলো। এত রাতে এলো কেন? সমস্যা হয়েছে কিনা? পূরবী রুকুর রুমে যায়। রুকু পূরবীকে দেখেও পায়চারি করে যাচ্ছে। পূরবী জিজ্ঞেস করে,
ফুপি, কি হয়েছে? এভাবে পায়চারি করছেন কেন? রুকু এবার পূরবের দিকে তাকিয়ে আবার পায়চারি করতে থাকে। হুট করে সামনে এসে অসহায় হয়ে বলে, পূরবী, আজ একজনের কোমর ভেঙে এসেছি। কেমন গুন্ডি হয়ে গেছি আমি, ভাবতে পারছো? ওমা, কেন? কিভাবে? ভাঙতে গিয়েছিলাম একজনের কোমর, ভেঙে এলাম আরেকজনের কোমর। তাই তো বলি, মিস্টার ডাক্তার, ভাইপোটার কার? রুকু এবং পূরবী খুবই চিন্তিত। পূরবী বলে, ফুপি, আপনার ওনাকে সত্যি হেল্প করা উচিত। টাকা না হয় বড় কথা নয়, কিন্তু আপনার থেকে এতগুলো টাকা পেয়ে ওনারও তো আত্মসম্মানে আঘাত হবে না, সেটা কি বলবে? আমি কিভাবে সাহায্য করব? ওর কোথায় কি আছে, কি কি কাজ, এগুলো কি জানি আমি? জানেন না, জেনে নেবেন। আবার ওনার কাছে যেতে হবে। আপনি কি ভাবছেন আবার ওনার কোমর ভাঙবেন? ভাঙা কোমর আর কতবার ভাঙবেন ফুপি? দরজা থেকে সাদ বলে, ফুপি, বিজনেস সম্পর্কে তোমার ভালোই আইডিয়া আছে। আমি যতদূর জানি, তুমি সেই ব্যক্তির কাজগুলো বরং করে দাও। অনেক হেল্পিং হ্যান্ড পাবে আমার মনে হয়। যতদিন না সে ভদ্রলোক সুস্থ হচ্ছে, ততদিন তুমি তোমার অফিস থেকে ছুটি নিয়ে নাও। এমনিতেই তোমাকে খুব একটা ছুটি দিতে দেখি না আমি। আমার তো চিরছুটি নিয়ে নিয়েছি, কোনো কাজ নেই, বিড়বিড় করে বলে রুকু। পরদিন শুভ্রের সাথে দেখা করতে যায় রুকু। এবার আর আতিকুরের বাসায় ঢুকে না, দারোয়ানকে বলে জেনে নেয় শুভ্রের বাসা কোনটা। কালই শুভ্রের নিজ বাসায় আনা হয়েছে। রুকু শুভ্রের অ্যাপার্টমেন্ট ভয়ে ভয়ে নক করে। শুভ্রের দরজা খুলে দেয় বয়স্ক মহিলা। চিকন পাড়ের আটপৌরে করে কাপড় পরা, মুখের চামড়া যেন কুঁচকে গেছে, গায়ে সোনার দুল, মোটা চেইন পরা। চেহারা দেখে মনে হলো যৌবনকালে বেশ চোখধাঁধানো সুন্দরী ছিলেন, হবে হয়তো বাড়ির দাদিমা টাইপ কিছু। কে তুমি মা? প্রশ্নোত্তরে রুকু মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম দাদিমা, আমার নাম রুকু, আমি শুভ্র স্যারের সাথে দেখা করতে এসেছি। মহিলাটি কেন যেন নাক কুঁচকালো, মনে হলো রুকুর কথা তার পছন্দ হয়নি। সালাম নিয়ে ঘরে আসতে বলো। রুকুকে শুভ্রের রুম দেখিয়ে দিয়ে জোরে হাঁক দিয়ে বলো, ফাহাদ, মেহমানের নাস্তা পাঠাও। রুকু ধীরে ধীরে শুভ্রের রুমের দিকে আসলো। দরজাটা হালকা নক করে অনুমতি চাইল। রুকুর কণ্ঠ শুনে শুভ্র ভেতরে যেতে বলো। শুভ্র খাটে আধশোয়া অবস্থায় পড়ে আছে, পা অবধি তার কম্বল টানা, জানালাগুলো সব খোলা, হালকা বাতাসও আসছে বাইরে থেকে। শুভ্র রুকুকে দেখেই বলে, কি সৌভাগ্য আমার, আপনি নিজেই এলেন। আমি আরও ভাবলাম আপনাকে গোয়েন্দা লাগিয়ে খোঁজে বাসা থেকে তুলে না নিয়ে আসতে হয়। শুভ্রের কথার ধরনে রুকু ভুরু কুঁচকে ফেলে বলে, এরকম ভাবার কারণ? এই যে একটা ভুল ভিজিটিং কার্ড দিয়ে যাওয়া। ভুল কোথায় পেলেন? আমি আমার নিজের ভিজিটিং কার্ড দিয়েছি। আপনার কার্ডে তো আর জবের কথা উল্লেখ থাকবে না, তাই না? আপনার বাসা নিশ্চয়ই ইউএসএতে নয়। পুরো নাম জান্নাতুল ফেরদৌস রুকু, না আছে কোনো টাইটেল, সবই ডপ। সব থেকে বড় ডপ বয়সের জায়গায় কোনো ডপ নেই। কিছুদিন হলো আমি চাকরি ছেড়েছি, আর আমি ইউএসএতেই ছিলাম। আমার এজ 36+। নতুন করে আর কাট করা হয়নি, তাই এত ঝামেলা। রুকুকে আসতে দেখে ভদ্র একটু উঠে বসলেন, এবার ধপাস করে বালিশের উপর মাথাটা ছেড়ে দেয়। এহেন কর্মে রুকু ভরকে যায়। কিছুক্ষণ শুভ্র মুখের দিকে তাকিয়ে থাকে। শুভ্রকে দেখে মনে হচ্ছে সে বড় ঝড়ো একটা শক খেয়েছে। এমন চিন্তার মাঝে শুভ্রকে ঠোঁট কামড়ে হেসে উঠতে দেখা যায়। রুকু জিজ্ঞাসা করে, মিস্টার শুভ্র, আর ইউ ওকে? শুভ্র উত্তর দেয় না, আরও কিছুক্ষণ হেসে মম্মাম বলে ডেকে ওঠে। ড্রয়িং রুম থেকে আওয়াজ আসে, আসছি। দরজা যে মহিলা খুলেছিল সেই মহিলা ভিতরে প্রবেশ করে। রুকুকে অবাক হয়ে সেই মহিলার দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলে, শি ইজ মাই মম, শুভ্রতা চৌধুরী। রুকু অবাক হয়ে প্রশ্নটা করেই বসে, এইটা আপনার মম? হ্যাঁ, আপনার মতো মিস্টেক অনেকেই করে। শেষ বয়সে ছেলে হলে যা হয় আর কি। অনেক অপেক্ষার ফসল আমি, বুঝতে পেরে এরকম মাথা নাড়ায়। তবে দাদিমা ডাকটায় ভুল কিছু খুঁজে পায় না। মানুষের ডাক আসে তার বয়স অনুযায়ী। একজন কিশোরীকে যেমন কেউ মহিলা বলবে না, তেমনি একজন মহিলাকেও কেউ কিশোরী বলবে না। সুব্রত এসে পাশে বসে কপালে হাত রেখে বলে, কি হয়েছে বাবা? মা, ইনি হচ্ছেন ভিজিটিং কার্ডটির মালিক, আর আমার কোমর ভাঙার অপরাধী। সুব্রতা রুকুর দিকে তাকিয়ে মৃদু হাসল, মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, তো কেমন চলছে দিনকাল? পড়া কেমন হচ্ছে? জি ভালো।
শুভ্রকে 1-2 মাস পরপরই দেশের বাইরে যেতে হয়। তোমার যদি কোনো বুক আনার প্রয়োজন পড়ে তো শুভ্রকে বলে দিও। রুকু একবার শুভ্রের দিকে তাকিয়ে বলে, জি আচ্ছা। সরি আন্টি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, আই এনজয় ইট সামটাইমস। ফাহাদ হালকা স্ন্যাক্স দিয়ে যায়। রুকু জাস্ট জুসটা হাতে তুলে নেয়। খাবার ভালো লাগছে না তার। শুভ্র বলে, ম্যাম নিচে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার আপনাকে আমার অফিসে পাঠিয়ে দিবে। সেখানে ম্যানেজার আর আমার পিএ আপনাকে সবটা বুঝিয়ে দেবে। সন্ধ্যায় আমার হয়ে আপনাকে একটা মিটিংয়ে জয়েন করতে হবে। দ্যাটস ইট। যতটা নর্মালি দ্যাটস ইট বলে দিলেন কাজটা ততটাই ডিফিকাল্ট। আমার পিএ আপনাকে হেল্প করবে। 10টায় অফিস, সময় বেশি নেই, প্লিজ আপনি জয়েন করুন। হুম। জুসটা শেষ করে উঠে রুকু। বেরিয়ে আসার সময় শুভ্র একবার পিছু ডাক দেয়। রুকু ফিরে তাকে জিজ্ঞেস করে, কে? আই ডিডন্ট থিঙ্ক ইউ ওয়ার ওভার 27। রুকুর গালে কিঞ্চিত লজ্জা ভর করে। থ্যাঙ্কস দিতে ভুলে গেছে যেন। তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। সারাদিন কোনো মতে মানিয়ে নিতে পারলেও সমস্যা হয় সন্ধ্যায় মিটিংয়ে। সেই বারবার ফল্ট করছে নাকি তাকে কেউ মানিয়ে নিতে পারছে না, সেটাই বুঝতে পারছে না। মোটামুটি ভালোই চেষ্টা করেছে প্রেজেন্টেশনগুলো সাবমিট করার। ওনারা জানিয়েছেন পরে জানাবেন ডিলটা তারা নিচ্ছেন কিনা। একবুক হতাশা নিয়ে বাড়ি ফিরে রুকু। অ্যাকচুয়ালি যে কাজে অভ্যস্ত তাকে সেই কাজটাই করে দিতে হয়। আজ একটু হলেও মনে হচ্ছে আতিকুর রহমান তার দিকে বিশেষ খেয়ালটাই রেখেছে। তাকে কখনো ঝামেলাযুক্ত কাজে ইনভলভ করেনি। রাত 11টা নাগাদ একটা এসএমএস আসে, আগামীকাল অফিসে যাওয়ার সময় বাসায় আসবেন। এসএমএসটাকে দিয়েছে বুঝতে লেট হয়নি রুকুর। নাম্বারটা সে সেভ করে রাখে। 5 দিন পর শুভ্র একদম সুস্থ। আজ সে রুকুকে কনস্ট্রাকশনে পাঠিয়েছে। বিল্ডিংটা হাফ কমপ্লিট। এতক্ষণে মনে হয় বাসায় পৌঁছে গেছে। বেচারাকে দিয়ে অনেক খাটিয়ে নেওয়া হলো ভেবেই হাসে শুভ্র। রুকুর ফোনে ফোন দেওয়াতে রিসিভ হলো না। ম্যাডাম করছেটা কি, বিজি নাকি? কিছুক্ষণ পর আবার ডায়াল করে, তবুও রিসিভ হলো না। অন্যান্য দিন ফোন দেওয়া মাত্রই রিসিভ করে, তবে আজ কি হলো? কিছুক্ষণ ভেবে বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিংয়ের কাছে ফোন দেয় শুভ্র। রাতে ইঞ্জিনিয়ার সেখানেই থাকার কথা। শুভ্র প্রথমে জিজ্ঞাসা করে, ম্যাডাম কি বেরিয়ে গেছেন? না স্যার, ম্যাডাম এখানেই আছেন। ম্যাডামকে দিন। স্যার আজ বড়সড় একটা প্রবলেম হয়েছিল, ম্যাডামকেই সামলাতে হয়েছে সবটা। এখন ম্যাডাম খুবই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। দুবার ডাকা হয়েছে কিন্তু তিনি ওঠেননি। সেখানে কোথায় ঘুমিয়েছে? ঘুমানোর মতো প্লেস নাকি ওটা? স্যার ম্যাডাম গাড়ির বুটের উপর বসেছিলেন, সেখানেই ঘুমিয়ে পড়েছেন। আমরা মশার কয়েল জ্বালিয়ে দিয়েছি। হোয়াট? ওকে, আই উইল কাম। শুভ্র প্লেটে গিয়ে পৌঁছতেই লেভার তাকে রুকুর কাছে নিয়ে যায়। রুকুকে লাইটের নিচে এভাবে দেখে শুভ্রের মাথাটা ফাঁকা ফাঁকা লাগে। সব অনুভূতি পেঁচিয়ে এসে বুকের ভেতর জমা হবার জোগাড়। লাল রঙের গাড়িটায় ফ্রন্ট বুটের উপর হাত দুদিকে দিয়ে মাথাটা কাত করে বেভরে ঘুমোচ্ছে রুকু। মুখের উপর এলোমেলো কিছু চুল বাতাসে হালকা করে উঠছে। খোঁপাটা যেন একপাশে থেতলে পড়ে আছে। লাল গাড়িতে ফুটন্ত সাদা শাড়িটার আঁচল একপাশে সরিয়ে ঢালু হয়ে গিয়েছে। কোচের দিক থেকে কিছুটা ফর্সা পেটও উকি দিচ্ছে। এত অভিনব সৌন্দর্য শুভ্রের ছোঁয়া হাতে এভাবে ধরা দিবে সে কল্পনাও করেনি। নির্বাক মুগ্ধ চোখে সে ঘুমন্ত নারীকে চোখে আবদ্ধ করে যাচ্ছে। অসহ্যকর মশার কয়েলের স্মেলটাও সুমিষ্টি আতরের মতো নাকে এসে লাগছে। ঘন্টার পর ঘন্টা সেভাবে রুকুকে দেখে যাচ্ছে সে। রুকুর একটু একটু নড়ে ওঠা যেন ভীতি সঞ্চয় করছে মনে। ঘুমন্ত এ নারীকে অপলক দেখে এভাবে কেউ দেখে যাচ্ছে সে জানতেও পারল না। হঠাৎ একটা ইচ্ছে জাগ্রত হয় শুভ্রের মনে। আকাশে তাকিয়ে দেখে অর্ধ চাঁদ হলেও বেশ ভালোই আলো ছড়াচ্ছে। একজনকে ডেকে বলে লাইটটা অফ করে দিতে। লোকটি অফ করে দেয়। শুভ্র এসে চাঁদের আলোয় রুকুকে দেখতে পেয়ে আরো আবেগমোহিত হয়ে ওঠে। তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এক পর্যায়ে রুকুর পাশে একটুখানি জায়গাটায় মাথাটা হাতে ভর করে শুয়ে পড়ে। এবার খুব কাছে থেকে রুকুর ঘুমন্ত মুখটা দেখতে পায়। চাঁদের আলো এই মায়াবতীকে দেখে অজান্তে তার মুখে হাসি ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, শুকরিয়া আল্লাহ, পৃথিবীতে আমার জন্য এমন চন্দ্রলোক সৃষ্টি করার জন্য। উপরেও চাঁদ, পাশেও চাঁদ, কোনটিকে করে নিই বলো আমার চাঁদ।
রাত ৩টার দিকে রুকুর ঘুম ভাঙে। চোখ বন্ধ অবস্থায় সে বুঝতে পারছে তার পুরো শরীর হিম হয়ে আছে আর মুখের উপর অনেক গরম লাগছে, ঠিক আগুন বায়ুর মতো অনুভব হচ্ছে। আগুনের ফুলকি যেখানে দাউ দাউ করে জ্বলে সেখান থেকে যে গরম আঁচটা ছড়িয়ে পড়ে, ঠিক সেরকম। পিটপিট করে টেনে চোখ খুলে রুকু ভালোভাবে তাকাতেই চোখের সামনে একটা অবয়ব দেখে ভয়ে চিৎকার করে ওঠে। শুভ্র রুকুকে ভয় পেয়ে চিৎকার করতে দেখে দুহাতে মুখ চেপে ধরে। সত্যি বলতে দোষটি তো তারই। দেখতে দেখতে এতটা কাছে চলে এসেছে সে নিজেও জানে না। রুকুকে অস্বস্ত করার জন্য বলে, আমি শুভ্র, শুভ্র চৌধুরী, প্লিজ ভয় পাবেন না। রুকু শুভ্রের গলা শুনে চোখ বড় বড় করে তাকায়। দুবার ডুব গিলে বলে, আমি বাড়ি যাব, এক্ষুনি যেতে হবে। আর এত রাতে বাড়ি কিভাবে যাবেন? আমাকে যেতেই হবে। অলমোস্ট ৩টে বাজে। আজ রাত আপনি যেতে পারবেন না, এখানেই থাকতে হবে। বোঝার ট্রাই করুন। আপনি বুঝতে পারছেন না, আমি বাড়ি না ফিরলে সবাই টেনশন করবে, কেলেঙ্কারি হয়ে যাবে। একটা ফোন করে দিন না। হ্যাঁ হ্যাঁ, ফোন। রুকু ফোনটা বের করে দেখে বেশ কয়েকবার ফোন এসেছে। এদের মধ্যে শুভ্র এবং মমতার নাম্বার থেকেই বেশি এসেছে। মমতা কল রিসিভ করে না। রুকু একটা মেসেজ পাঠিয়ে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুভ্র বলে, টেনশন করবেন না, হয়তো ঘুমিয়ে পড়েছে। রুকু শুভ্রের দিকে কাট কাট চোখে তাকিয়ে বলে, আপনি কি করছিলেন? হ্যাঁ, ওভাবে তাকিয়েছিলেন কেন? ভাবছিলাম। কি ভাবছিলে? আপনার সাথে আমার মায়ের একটা মিল আছে, জানেন তো? কি মিল? আমার মমও কিন্তু আমার পাপার থেকে প্রায় 5 বছরের বড় ছিল। আমার মমের যখন 40 বছর বয়স তখন আমার জন্ম। তো এখানে আমার সাথে মিলল কিভাবে? শুভ্র হাসে, বুঝবেন না। এত রুডভাবে কথা বলছেন কেন? রুডভাবে কথা বলে বড়দের সাথে, আর আদর করে নর্মালি কথা বলে ছোটদের সাথে। আমি আপনার 3 বছরের ছোট। আমার উপর আপনি রুড বিহেভ করতে পারেন না মিসেস। নাকি মিসেস রুকু? রুকু মাথাটা নিচু করে নেয়। সে একটু জোরেই কথা বলছে। ঘুম থেকে উঠে যে শখ খেলো তাতে জোরে কথা বলা স্বাভাবিক বলেই মনে করে নেয়। শুভ্র রুকুর সিচুয়েশন বুঝে প্রশ্ন করে, আপনার বাসায় কে কে আছে? ভাবি, ভাইপো আর ভাইজির মতো একজন। মনে হচ্ছে আমার ধারণাই ঠিক, আপনি আমার মমের মতোই হবেন। শেষ বয়সে মা। মিস নাকি মিসেস রুকু? রুকুর চোখে আগুন জ্বলে ওঠে। দাঁতে দাঁত চেপে বলে, শুধু রুকু বলা যায় না? আমি মিসও না মিসেসও না, আমি বিধবা। আছে কোনো বিধবা টাইটেল? থাকলে সেটা বলেই ডাকেন। শুভ পুরো থ খেয়ে যায়। রুকু হাঁটা দেয় আর একবারও পেছনে ফিরে তাকায় না। কঠিন সত্যটা আজ সে স্বীকার করেছে, সে বিধবা। হ্যাঁ, সে বিধবা। জনসম্মুখে আছে স্বীকার করেছে সে বিধবা।